এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন দেবশ্রী ভট্টাচার্যর লেখা একটা গ্রাম বাংলার ভূতের গল্প, এক ঝড়ের রাতে। গল্প পাঠে রয়েছি আমি প্রত্যয়, আর অভিনয়ে রয়েছে কিংবদন্তি চ্যানেল থেকে সৌরভ রায়, প্রদীপ্তা মান্না, বর্ণালী দে বর্মন, সুমিতেন্দ্র আর আমি প্রত্যয়। This video is supported by the members of 221B Harrison Road. বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর ঘরের মধ্যে একখানা লণ্ঠন জ্বালিয়ে ঠুকঠুক করে এক নাগাড়ে কাজ করে চলেছে বিধু শ্যাকরা। ডান চোখের চশমার ওপর আতশ কাঁচ ম্যাগনিফাইং গ্লাস লাগানো ছোট্ট যন্ত্রটা সাঁটা আছে, যাতে সূক্ষ্ম কাজগুলোর সূক্ষ্ম জায়গাগুলো ঠিক মতো নজরে আসে। অনেকক্ষণ ধরে দরজায় কে যেন ধাক্কা দিচ্ছে। কানে যাচ্ছে না বিধু শ্যাকরার। মন দিয়ে কাজ করতে বসলে সব সময় সবকিছু কানে আসে না। যে ধাক্কা দিচ্ছিল দরজায়, সে এবার বৃষ্টির আওয়াজ ছাপিয়ে চিৎকার করে ডেকে উঠল, ও পুরো, আরে ও পুরো, কি হলো, মরে গেলে নাকি? আরে দরজাটা খোলো, একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ভেজা কাক হয়ে গেলাম। বেশ কয়েকবার ডাকার পর বোধহয় কানে গেল বিধু শ্যাকরা। বিধু শ্যাকরা ভালো করে কান এঁটে গলাটা চেনার চেষ্টা করছে। এই কে রে? রাতের বেলায় ঘুম হয় না নাকি? এখন এসেছিস কেন রে? আরে ও পুরো, একবার খোলোই না দরজাটা, ভালো জিনিস এনেছি। ও পুরো। মনে হচ্ছে এটা নিধু চোরের গলা। ব্যাটা নির্ঘাত রাত বিরেতে কারোর সোনার চেন কিংবা কানের দুল চুরি করে নিয়ে এসেছে এখানে বেচতে। এসব কথা ভাবতে ভাবতেই নিধু চোর আবার চিৎকার করে বলে উঠল, আরে ও পুরো, কি হলো, মরে গেলে নাকি? আরে দরজাটা খোলো একবার, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ভেজা কাক হয়ে গেলাম, খোলো। ওর হতচ্ছাড়া, মরুক আমার শত্রু রে। নিধু চোরকে খানিকটা মনের সুখে গাল পাড়তে পারতে দরজা খুলল বিধু শ্যাকরা। দরজা খুলতেই একই সাথে নিধু চোর আর বৃষ্টির জল হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল। নিধু নিজেকে ভেজা কাক বলেছিল, এখন দেখা গেল সে ভেজা কাকের মতোই মাথাটা নাড়িয়ে জল ছাড়তে লাগলো। নিধু চোর ফতুয়ার পকেট থেকে একটা চেন বার করলো। ফিনফিনে সরু চেন, বেশি সোনা নেই। মাঝখানে ঝুলছে একটা কাজ করা লকেট, তার উপর লেখা ইন্দু। লকেট শুদ্ধ চেনটা দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো বাচ্চার গলা থেকে নেওয়া হয়েছে। লকেটটা হাতে নিয়ে আবার খ্যাঁক খ্যাঁক করে উঠল বিধু শ্যাকরা। ইস, ছি ছি ছি, নামতে নামতে কোথায় নেমেছিস বলতো? চোরেদেরও তো শুনেছি ধম্ম বলে একটা জিনিস আছে। একটা বাচ্চা মেয়ের গলা থেকে চেন চুরি করে নিয়ে এলি, হতভাগা, তোর তো দেখি নরকেও ঠাঁই হবে না রে। বড়কালের চিন্তা কি একেবারেই জলাঞ্জলি দিয়েছিস নাকি রে? নিধু চোর এর মাঝে বার কয়েক থামতে চেয়েও পারল না বুড়োকে। বিধু শ্যাকরা নিজের মতো করে বলেই চলেছে। তারপর এক সময় গলা চড়িয়ে বলল, আরে দূর বাবা, শুনবে তো নাকি আমি কি বলছি? আরে চেনটা আমি ঠিক চুরি করে আনিনি। আমি যাচ্ছিলাম কদমতলার কবরের পাশ দিয়ে, দেখলাম কয়েকজন মিলে বাচ্চাটাকে কবর দিচ্ছে। লোকগুলোকে দেখে বেশ ওমরা চোমরা বলে মনে হল। এসব লোক যখন কবর দেয় তখন মরাদের বেশ সাজিয়ে গুছিয়ে কবর দেয়। ফাটা কপাল আমার, কবর খুঁড়ে মেয়েটার গলায় পেলাম এই সরু একটা চেন। তুমি দেখো তো বাবা, কত দেবে এটা?
আমার ইহকাল পরকাল নিয়ে তোমাকে আর অত ভাবতে হবে না। পেটের দায়ে আমার ইহকাল আমার পরলোকের দরজা ভেঙে বেরিয়ে যাচ্ছে। চেনটা বিধু শেখরার হাতে ধরা ছিল, সেটাকে একেবারে ছুঁড়ে কোথায় ফেললো ঘরের কোণে কে জানে। হতচ্ছাড়া আর কিছু পেলি না? মরার গলা থেকে খুলে নিয়ে এসছিস, আগে বলতে পারিসনি হারামজাদা? অন্ধকারের মধ্যে খুড়ো যে কোথায় ছুঁড়ে ফেললো হাটটা, সেটা আর দেখতে পেল না নিধু চোর। ঘরের মধ্যে একটা মাত্র হ্যারিকেন জ্বলছে, সেই আলোয় ঘরের সব কোণাগুলো চোখে পড়ে না। আরে তুমি যে কি করো না খুড়ো, ধর! আরে এই অন্ধকারের মধ্যে কোথায় ছুঁড়ে ফেললে বলো দেখিনি? আমি এখন কোথায় খুঁজি? আরে সোনার আবার শুদ্ধি অশুদ্ধি, আরে আগুনে পুড়িয়ে গলিয়ে নেবে সব শুদ্ধি। ও থাক, কাল সকালে খুঁজে নেবক্ষণ। সকালে দেখবে মানে? আকাশ থেকে পড়ল নিধু। আরে এই ঝড় বৃষ্টি মাথায় করে এলাম কি এমনি এমনি? আরে সোনাটা বেচে কিছু টাকা পাবো তো, তাই জন্যই তো আশা। আর সে দিয়ে দিচ্ছি, তার জন্য এখন ওই মরার চেন খুঁজে কি হবে? বারে ওজন করবে নি? ধর, পুঁচকে চেন আবার ওজন করতে হয় নাকি? ও বিধু শেখরা একবার হাতে নিলেই বুঝে যায় ওতে কত সোনা আছে আর কত খাদ আছে। দাঁড়া, টাকা আনছি। বিধু শেখরা কাজের ঘর ছেড়ে বাড়ির ভিতরে চলে গেল। একটু বাদেই একটা কাপড় বেঁধে কয়েকটা টাকা এনে বলল, এনে ধর আর ভাগ এখান থেকে। এখন আবার কার চোখে পড়ে যাব, লোকে বলবে আমি চোরাই মাল বেচি। আরে দূর, তুমি যে কি বলো না! বাইরে কেমন বৃষ্টি পড়ছে দেখেছো? আরে এই বৃষ্টিতে কারুর খেতে কাজ নেই যে তোমার বাড়ি কি হচ্ছে উঁকি দিয়ে দেখবে। অখুরো, বলছি কত আছে গো? লোভে চকচক করে উঠল নিধু চোরের চোখ। ওই তো 10,000। কি বলছো খুড়ো? অত বড় চেনটা মোটে 10,000 দিলে? অত বড় কি রে ছোড়া, ওই তো একটা পুচকে চেন, আর তার ওপর চুরির গয়না, তার ওপর মরার গলা থেকে খুলে নিয়ে এসছিস। এর বেশি আর একটা পয়সাও দেবো না বলে দিচ্ছি। যদি না পোষায় কাল সকালে এসে চেনটা নিয়ে যাস। তা পালা এখান থেকে। ধুর, তুমি যে কি করো না খুড়ো! নিধু চোর গজগজ করতে করতে বের হয়ে যাচ্ছিল। বিধু শেখরা আবার ডাকলো তাকে। এই নিদো, শোন, তুই কি বললি কবর থেকে তুলে নিয়ে এসছিস? তার নামটা তো দেখলাম ইন্দু। ছোট বাচ্চা নাকি রে? নিধু একটু ভাবলো। না তো খুড়ো, একদম ছোট নয়, ওই 10-11 বছর হবে। তারপর আরেকবার মাথা ঝাড়া দিয়ে জল ছিটিয়ে বলল, আরে দূর, তোমাকে সব কথা বলাও বিপদ, সব কিছু নিয়ে আবার ভাবতে বসে যাও। আরে সোনার আবার জাত আছে নাকি? ও তুমি আগুনে ফেলে দাও, দেখবে ওতে আর ইন্দুর বিন্দু থাকবে না। নিধুর কথা শেষ হলো না। চারধারটা কাঁপিয়ে একটা আলোর ঝলকানি দেখা গেল, আর তারপরেই করাত করে একটা শব্দ হলো। আকাশের দেবতা যেন ধমকে উঠল নিধুকে। নিধু সে ধমকানিতে পাত্তা না দিয়ে বলল, খুড়ো চললাম গো, খুব বাজ পড়ছে, তুমি দরজাখানা আটকে দাও। আটকাতে হলো না। হাওয়াতে দরজাটা এমনিতেই ধমাস করে বন্ধ হয়ে গেল। বিধু শেখরা দরজায় খিল দিয়ে আবার নিজের জায়গায় এসে বসল, কিন্তু কাজে মন বসল না। কাল সকালে ডেলিভারি আছে গয়নাটার, আর অল্পই কাজ বাকি। ভোরবেলা উঠে একবার বসলেই হয়ে যাবে। খদ্দের তো দোকানে সেই 11টার আগে আসবে না। নিধুর সাথে এতক্ষণ বকবক করে মনোযোগটাই নষ্ট হয়ে গেছে। বিধু শেখরা সব সাজ সরঞ্জাম গুছিয়ে তুলে রেখে চলে গেল নিজের ঘরে। বাইরে বৃষ্টিটা যেন আরো জোরে পড়ছে। একটা শো শো করে হাওয়া বইবার আওয়াজ শোনা যাচ্ছে। ভালো দুর্যোগ শুরু হয়েছে, তবে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ঘুম আসছে। এতক্ষণ কাজ করছিল বলে খেয়াল হয়নি, এখন মালুম দিচ্ছে। বড্ড পরিশ্রান্ত লাগছে, হাই উঠছে বারবার। বিধু শেখরা বিছানায় নিজের শরীরটাকে ছেড়ে দিল। একটু একটু করে ঘুম আসছে।
চারপাশের বৃষ্টির আওয়াজ কমতে শুরু করেছে। বোধহয় ঘুমিয়ে পড়েছে বিধু শেখরা। হঠাৎ মনে হলো কে যেন 2 হাত দিয়ে তার গলা টিপে ধরেছে। ঘুমটা ঝুপ করে ভেঙে গেল। ঘরটায় অন্ধকার আবছা আলো আসে বাইরে থেকে। আজকে বৃষ্টির জন্য জানালাটাও বন্ধ, কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু স্পষ্ট মনে হচ্ছে কে যেন তার বুকের ওপর পা দিয়ে বসে আছে আর জোরে জোরে 2 হাত দিয়ে গলাটা টিপে ধরে আছে। ব্যথায় কোকিয়ে উঠল বিধু শেখরা। এরপরই কার যেন গলার স্বর শোনা গেল, আমার হারটা কোথায়? দে দে বলছি, আমার হারটা দে। বিধু শেখরা কেঁপে কেঁপে উঠল, কিন্তু কিছু বলতে পারল না। চোখের সামনে আবছা অন্ধকারে ঢেকে গেল। বিধু শেখরা কি অজ্ঞান হয়ে গেল? কে জানে। বাইরে কি যেন শব্দ হচ্ছে বারবার। চোখটা খুলতে ইচ্ছে করলেও খুলতে পারছে না বিধু শেখরা। একসময় গা ঝাড়া দিয়ে উঠে পড়ল বিধু শেখরা। বন্ধ জানালার ফাঁক ফোকর দিয়েও সূর্যর আলো এসে পড়েছে। ওমা, এ কি কাণ্ড! কত বেলা হয়ে গেছে, এখনো বিধুর ঘুম ভাঙল না। দরজায় কে যেন ডাকছে। আবার সেই নিধু চোর নাকি? কালকের রাতের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ঝপ করে মনে পড়ে গেল বিধু শেখরার। বিধু গজগজ করতে করতেই দরজা খুলতে গেল। ওরে হারামজাদা চোর, কার গলা থেকে চেনখানা খুলে নিয়ে এসছিস বল দেখিনি? সত্যি বলবি, নইলে এক্কেরে পুঁততে দেব। কিন্তু দরজা খুলে দেখল থানার বড়বাবু দাঁড়িয়ে আছেন। তার মেয়ের বিয়ের জন্যই তো বড় 7 নলি হারখানা বানাচ্ছিল বিধু শেখরা, আর অল্প কাজই বাকি আছে। ভেবেছিল ভোরে উঠে কাজটা সেরে একেবারে দোকানে বড়বাবু এলেই হাতে ধরিয়ে দেবে। ঘুম থেকে উঠতেই তো বেলা কাবার হয়ে গেল। ওই দেখো দেখিনি কি কাণ্ড! দোকানে গেছিলুম তো, তা দেখলাম সেটার ঝাপ বন্ধ। বাড়িতে এসে সেই তখন থেকে কবার ধাক্কিয়ে চলেছি, তা দেখি সেখানে খোলার নামই করছো না। দেখো দেখিনি কি কাণ্ড! শরীর টরীর খারাপ হলো নাকি? আরে সামনের মাসে মেয়েটার বিয়ে, তা গয়নাটার কি খবর? বিধু শেখরা মাথা চুলকালো। এমন ভুল তার কখনো হয় না। এ গায়ে নয় কেবল, সারা তল্লাটে বায়না করা গয়না সময়ের মধ্যে দেওয়ার জন্য তার নাম আছে। হ্যাঁ বড়বাবু, ওই শরীরটা কাল রাতে একটু আপনার কাজ হয়ে গেছে প্রায়। আমার আর একটুখানি সময় দিন, আজ বিকেলেই আপনার থানায় গিয়ে গয়না দিয়ে আসবো। ওই দেখো দেখিনি কি কাণ্ড! তোমার শরীর খারাপ, তুমি আবার যাবে থানায়? কিচ্ছু হবে না বড়বাবু, আমি নিজে গিয়েই মা লক্ষ্মীর গয়নাটা দিয়ে আসবো। ওই দেখো দেখিনি কি কাণ্ড! তবে তাই হোক। বড়বাবু চলে যেতেই বিধু শেখরা ভালো করে স্নান টান করে আবার গয়না নিয়ে বসল। রাতে কি হয়েছিল সেসবের কি মানে, ওসব এখন ভাবার সময় নেই। তাড়াতাড়ি যেটুকু কাজ বাকি ছিল সেটুকু শেষ করে গয়নাখানা বাক্সে পুরে সিন্ধুকে রেখে দিল। আজ সত্যি শরীরটা কেমন করছে। আজ আর দোকানে গিয়ে কাজ নেই, এমনিতেই অর্ধেক বেলা তো পার হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে দুপুরে আরও একটু ঘুমিয়ে সন্ধ্যার দিকে বিধু শেখরা গয়নার বাক্সখানা নিয়ে হাজির হলো থানায়। বড়বাবু আয়েশ করে তখন বসে চা খাচ্ছিলেন। বিধু শেখরাকে আসতে দেখে প্রায় লাফিয়ে উঠে বললেন, ওই দেখো দেখিনি কি কাণ্ড! তুমি এসে গেছো? বাহ বাহ, বেশ ভালো। হ্যাঁ বড়বাবু, মাফ করবেন, বড় দেরি হয়ে গেল। বিধু শেখরা গয়নার বাক্সখানা এগিয়ে দিল।
দারোগা মশাই হাঁক পারলেন চায়ের জন্য। বলতে না বলতেই চা হাজির। বিধু চায়ে চুমুক দিল। দারোগা মশাই গয়নার বাক্সখানা খুললেন। একটু আলোর খোঁজ পেয়েই 7 নলি হাড়খানা একেবারে ঝলমল করে উঠল। দারোগা মশাই বললেন, ওই দেখো দেখিনি কি কাণ্ড! এইসব গয়না টয়না কি আমি আর বুঝি? দেখতে তো সুন্দরই লাগছে। বিধু শেখরা নিজের পিঠ নিজেই চাপড়ে বলল, আজ পর্যন্ত এই বিদু শেখরার কাজে কেউ কখনো খুঁত পাবে না। তবু যদি মা লক্ষ্মীর পছন্দ না হয় তো বলবেন, আমি ঠিক করে দেব। উঠতে যাচ্ছিল বিধু। দারোগা মশাই গয়নাটা চোখের কাছে নিয়ে এসে বললেন, ওই ওই দেখো দেখিনি কি কাণ্ড! বিদু, এই দাঁড়িয়ে যাও। এখানে আবার কি একটা লেখা আছে। নকশার ভেতর একখানা নাম, ইন্দু। ইন্দু আবার কার নাম? গিন্নি তোমাকে এমন নকশা বানাতে দিয়েছিল নাকি? কিন্তু আমার মেয়ের নাম তো ইন্দু নয়। বিধু শেখরা ধপ করে বসে পড়ল চেয়ারে। কই কই দেখি। বেশি খুঁটিয়ে দেখার দরকার হলো না। হাড়টার একেবারে মাঝখানে জল করছে ইন্দু। বিধু শেখরা অপ্রস্তুতের মতো হেসে বলল, কি যে হয়ে গেল কাল থেকে! ইস, ছি 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 ছি, কি কাণ্ড! আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। কাল সকালে আমি হারখানা আপনার বাড়ি দিয়ে আসবো। বড়বাবু অনেক কিছুই গজগজ করে বলে যেতে লাগলেন। বিধু ততক্ষণে হাড়খানা বাক্সে পুড়ে হনহন করে বাড়ির দিকে রওনা দিয়েছে। মনে হচ্ছে কে যেন তার পিছনে পিছনে দৌড়ে আসছে। বিধু আরো জোরে জোরে পা চালালো। আবার সেই বাচ্চা মেয়ের গলার স্বর ভেসে আসছে কানের মধ্যে, আমার হারটা দে, দে বলছি। আমার হারটা কোথায়? না না, ওসব কিছু নয়। কাল রাতে ওই বাচ্চাটার চেনটা নিয়ে এত ভেবেছে, তার ফলে এই কাণ্ড। থানা থেকে নিজের বাড়ি যেন সে দৌড়ে এলো। কিন্তু এ কি কাণ্ড! দরজাটা খুলতেই বিধু অবাক। এ কি! সারা ঘরের মধ্যে কে যেন হেঁটে বেরিয়েছে। রক্তে ডোবানো পায়ের ছাপ ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। সারা ঘরটা লণ্ডভণ্ড। যে চৌকিতে বসে বিধু কাজ করে সেখানে উল্টে পড়ে আছে। সিন্দুকটা তার জায়গা ছেড়ে হাত 5 দূরে চিত হয়ে পড়ে রয়েছে। কে যেন ঘরখানা লণ্ডভণ্ড করে ঘরের মধ্যে কি একটা খুঁজেছে। হাত পা অসাড় হয়ে যাচ্ছে। থপ করে মাটিতে বসে পড়ল বিধু। আবার শরীরটা কেমন যেন ভারী হয়ে আসছে। কে যেন তার শরীরের ওপর চেপে বসে আছে। 2 হাত দিয়ে গলাটা চেপে ধরেছে। আমার হারটা দে, দে আমার হারটা। কোথায় আমার হার? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। বিধু ভয় চিৎকার করে উঠল। আবার যেন চোখের সামনে কালো পর্দা পড়ে গেল। ওই দেখো দেখিনি কি কাণ্ড! কাল বললে বাড়ি গিয়ে দিয়ে আসবে। তোমার জন্য আমি আর আমার গিন্নি সেই কতক্ষণ ধরে অপেক্ষা করলাম। তুমি তো দেখি আর এলেই না। এখন এই দুপুরে রোদ্দুর মাথায় নিয়ে থানায় এলে। বিধু শেখরার মুখ থমথমে। পরিশ্রমে কাঁচটা ঝুঁকে পড়েছে সামনের দিকে। চোখ দুটো জবা ফুলের মতো লাল। কাল সারা রাত সে চেষ্টা করেছে, আজ সকালেও চেষ্টা করেছে, তবু সম্ভব হয়নি। যতবার সে নকশাটা গলিয়ে পুড়িয়ে অন্যভাবে চেষ্টা করে, ততবারই অদ্ভুতভাবে নকশার গায়ে ফুটে ওঠে ইন্দুর নাম। বিধু শেখরা একই নকশা বহুবার করেছে, বহুবার তাকে গলিয়ে পুড়িয়ে নতুন করে আবার মানিয়েছে, আবার নতুন করে নকশার কারিগরি করেছে।
কিন্তু প্রত্যেকবার যখন সে গয়নাখানা শেষ করে নিজের চোখের সামনে মেলে ধরেছে, তখন সেখানে ফুটে উঠেছে ইন্দুর নাম। বড়বাবু হাতখানা বাড়িয়ে দিয়ে বলল, ওই দেখো দেখিনি কি কাণ্ড। তা দেখি একবার হারখানা সব ঠিক আছে কিনা। বিধু শেখরা আর নিজেকে সামলাতে পারল না। বড়বাবুর সামনে টেবিলের ওপরে গয়নার বাক্সখানা ছুঁড়ে ফেলে দিয়ে একেবারে তার পায়ে পড়ে গেল। আমাকে ছেড়ে দেন বড়বাবু, আমাকে ছেড়ে দেন। আমি কিচ্ছু করিনি, আমি জানি না কিছু। আমাকে ছেড়ে দেন বড়বাবু। ওই দেখো দেখিনি কি কাণ্ড। অমন পায়ে পড়ে কান্নাকাটি ঝুললে কেন? আরে বলি, কি হয়েছেটা কি? নকশাখানা হয়নি নাকি? এই কিন্নিকেও আমার বলিহারি যায়। এ কোন জাতের নকশা অর্ডার দিলে যে একেবারে বিদু শেখরা এতদিন ধরে বানাতে পারছে না? ওই দেখো দেখিনি কি কাণ্ড। তোমার কান্না দেখছি থামেই না। তা তুমি এক কাজ করো না, বিয়ে তো আমার সামনের মাসে। তুমি না হয় আরো কিছুদিন সময় নাও, ঠান্ডা মাথায় দেখো। আহা, ওই দেখো দেখিনি কি কাণ্ড। এ লোকটার কান্না যে আর থামেই না। আমাকে ছেড়ে দেন, আমার কোনো দোষ নেই বড়বাবু, বিশ্বাস করেন। সব দোষ ওই বেটা নিধুর। সেদিন ঝড় বৃষ্টির রাতে কোত্থেকে কোন কবরের মাটি খুঁড়েছে ওই চেনখানা এনেছিল। তারপর থেকে সব। বিধু বাকি কথাগুলো সব কান্নার সাথে মিশে গেল। বড়বাবু ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন বিধু শেখরার দিকে। এমন মাঝখান থেকে শুরু করলে কিছু বোঝা যায় নাকি? অনেক কষ্টে সবটা শোনার পর বড়বাবু থমকে উঠলেন। ওই দেখো দেখিনি কি কাণ্ড। বিধু, তোমার কাছ থেকে এই জিনিস আমি আশা করিনি মোটেই। তুমি আমার মেয়ের বিয়েতে চুরির সোনা মেশাচ্ছ, আর তার উপর মরার গা থেকে খুলে আনা সোনা। বিধু আবার হাউমাউ করে কেঁদে উঠল। না বড়বাবু বিশ্বাস করেন, ওই সোনাটা সেদিনই অন্ধকারের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিলুম। ওইটুকু পাতলা চেন কই যে পড়লো গিয়ে খুঁজে পাইনি। যদি কোনো পাপ হয় সেই ভয় ওই মরা ছোঁয়ার গয়নার হাত দিয়ে সেই হাতে আমি মা লক্ষ্মীর গয়না বানাইনি হুজুর, বিশ্বাস করেন। কিন্তু সেদিনের পর থেকেই আজব আজব কাণ্ড ঘটে আমার সাথে। সর্বক্ষণ মনে হয় কে যেন সাথে সাথে ঘুরছে আমার। মাঝে মাঝে আমার গলা টিপে ধরে। আর তারপর যতবারই গয়নার নকশা কাটতে যাই, ওই ওই ইন্দুর নামটা ফুটে ওঠে। আপনি একবার ওই চোর হতচ্ছাড়াকে তুলে আনুন, ও নির্ঘাত সব জানেন বড়বাবু। বড়বাবু খানিকক্ষণ চিন্তা করলেন। বিধু শেখরা যা যা বলল, কোনো সুস্থ মানুষ সেসব বিশ্বাস করবে না। আর এসবের ওপর ভিত্তি করে কাউকে তুলে আনাও চলে না। তবে একটা চোরকে চোরাই মাল বেচার অপরাধে তুলে আনাই যায়। তবে সেক্ষেত্রে বিধু শেখরাকেও জেলে ঢোকাতে হয়। এই অজপাড়া গায়ের ছোট্ট থানার পুচকে লকআপে এত জায়গা আছে নাকি? তবে হ্যাঁ, চোরাই মাল কেনার অপরাধে নিজের হাড়ের দরাদরিটা ভালোভাবেই করা যায়। বড়বাবু বেশ জাঁকিয়ে হুকুম করলেন। ওই দেখো দেখিনি কি কাণ্ড। এই কোথায় আছিস সব? আরে কে আছিস রে? হাজির মালিক। এই নিধু চোরকে একটু তুলে আনতো। হুকুম পড়তে না পড়তে নিধু চোরকে হাবিলদারের দল মারতে মারতে নিয়ে এলো। কিন্তু সে বেচারার কি দোষ? চোর চুরি করবে না তো কি করবে? ওই দেখো দেখিনি কি কাণ্ড। চুরি করেছিস, বেশ করেছিস, কিন্তু কি এমন চুরি করলি বল দেখিনি, যার জন্য বিধু শেখরার সব গয়নায় ইন্দু লেখা বেরাচ্ছে? বড়বাবু, বিদু শেখরা বুড়ো হয়ে গেছে, ওকে দিয়ে আর চলে না। নাহলে বলুন দেখি, ওই একখানা সরু চেন আগুনে পোড়ালে তার চিহ্ন থাকবে না, আর সেই গয়নায় লেখা নাম নাকি বিদু শেখরা সব গয়নায় গায়ে লিখে বেড়াচ্ছে। বড়বাবুও নিঃশ্বাস ছাড়লেন। একেবারে খাঁটি কথা। এতক্ষণে নিধু চোর একেবারে ঠিক ব্যাপারটা ধরেছে। বিধু শেখরা বুড়ো হয়েছে, মাথার ঠিক নেই, তাই এসব উল্টো পাল্টা বলছে। বড়বাবু এবার ধমক দিয়ে বললেন, বিধু, এসব ছাড়ো আর কান্নাকাটি বন্ধ করো। দুদিনের মধ্যে আমার ওই গয়নাখানা চাই।
নইলে আমি অন্য শ্যাকরাকে দিয়ে গয়না করব। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। বিধু শ্যাকরা কাঁপা কাঁপা হাতে নিজের বাড়ির দরজা খুলল। আজও ঘরখানার সেই এক অবস্থা, সারা ঘরে রক্তমাখা পায়ের ছাপ। ঘরখানা একেবারে লণ্ডভণ্ড হয়ে আছে। এসব কাণ্ড কেউ বিশ্বাস করবে না, কিন্তু বিধু শ্যাকরার সকলকে ডেকে এনে দেখাতে ইচ্ছা করছে। কিন্তু কে জানে কাউকে ডেকে আনলেও এই দৃশ্য সে কাউকে দেখাতে পারবে কিনা। বিধু ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। অমনি মনে হলো কে যেন ঘরময় দুমদাম পা ফেলে ঘুরে বেড়াচ্ছে। লাফাতে লাফাতেই বলছে, আমার হারটা দে, দে আমার হার, আমার হার কোথায়? এই প্রথমবার একটা বুদ্ধি খেলে গেল মাথায়। বারবার হারটা কেন চাইছে ভূতটা? তবে কি ওই হারটা খুঁজে পেলেই শান্ত হয়ে যাবে? হাতের গয়নার বাক্সটা খাটিয়ার উপর ছুঁড়ে ফেলে দিয়ে বিধু শ্যাকরা মাটিতে উবু হয়ে বসে পড়ল। সেদিন রাগের মাথায় হারটা যে কোন চুলোয় ছুঁড়ে ফেলেছে ভগবান জানে। চারিদিক তন্ন তন্ন করে শেষ পর্যন্ত পাওয়া গেল সিন্দুকের পায়ার সাথে জড়িয়ে আছে সেই সোনার চেনটা। চেনটা খুলে হাতে নিতেই মনে হলো কে যেন ছো মেরে চেনটা ছিনিয়ে নিল। খিলখিল করে কে যেন হেসে উঠল। আমার হার পাওয়া গেছে। আগের মতো কর্কশ ভুতুরে গলা নয়, বড় মায়াবী মধুর গলা। মনে হলো বিধু শ্যাকরার ঠিক সামনে একটা আবছা ছায়ামূর্তি ভেসে উঠল। একটা ছোট্ট বাচ্চার ছায়ামূর্তি। গলায় চেনটা ঝুলছে। হাসির দমকে হাতটা একটু একটু করে তুলছে। ঠিক তখনই মনে হলো কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। বিধু এতক্ষণ যা দেখছে তা কি সত্যি, নাকি সে বুড়ো হয়ে গেছে? কেউ একটা এসেছে। সে একা দেখলে হবে না, একটা সাক্ষী রাখতে হবে। বিধু শ্যাকরা পড়িকি মরি করে দরজাটা খুলল। ওই দেখো, দেখিনি কি কাণ্ড! এই বর্ষন্ধে বেলায় ঘর অন্ধকার কেন? যাগ্গে, তুমি থানা থেকে চলে গেলে, তারপরেই এক কাণ্ড হলো। বিধু শ্যাকরার পরম ভাগ্য বড়বাবু নিজে এসেছেন তার ঘরে। এবার বড়বাবু নিজেই এই ভয়ঙ্কর ভুতুরে কাণ্ডখানা নিজের চোখে দেখতে পাবেন। তাহলে তো বিশ্বাস হবে বিধু শ্যাকরা বুড়ো হয়ে যায়নি। আপনি একবার ভিতরে আসুন, নিজের চোখে দেখে যান আমার ঘরের অবস্থা। বিধু শ্যাকরা প্রায় হাত ধরে টেনে বড়বাবুকে ভেতরে নিয়ে এলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে যা ভেবেছিল ঠিক তাই। অদ্ভুত ভুতুরে কাণ্ড। ঘরখানা তার একদম পরিষ্কার, সব জিনিস জায়গা মতো গোছানো। সিন্দুকটা জায়গা থেকে 1 ইঞ্চি নড়েনি। চৌকিটাও একদম সুন্দর করে গোছানো। আর সেই ছায়ামূর্তি, বলা বাহুল্য সেই ছায়া মূর্তিখানাও নেই। ওই দেখো, দেখিনি কি কাণ্ড! আরে অমন খামচি করে আমাকে কি দেখাতে আনলে বলো দেখিনি? আচ্ছা বাদ দাও, যা বলছিলাম, তোমার ওই ইন্দুর খোঁজ পাওয়া গেছে। শহরের এক নামজাদা ব্যবসায়ীর মেয়েকে কয়েকটা গুন্ডা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। বড় লোকের আদুরে মেয়ে তো, এত ধকল সইতে পারেনি। রাস্তাতেই গাড়ির ডিকিতে দম আটকে মেয়েটা মারা যায়। হতচ্ছাড়াগুলো তখন এখানে এসে মাটি চাপা দিয়ে দিয়েছে। আমরা সব যাচ্ছি মেয়েটাকে কবর থেকে তুলতে। বেটা নিধুও যাচ্ছে, তুমিও যাবে নাকি? বিধু শ্যাকরা আলতো করে ঘাড় নাড়ল। সে নাড়ল নাকি কেউ তার মাথাটা নাড়িয়ে দিল কে জানে। ওই দেখো, দেখিনি কি কাণ্ড! নানা কথায় ভুলেই যাচ্ছিলাম তো। ওই হারটা একবার দাও দেখিনি, যেটা বেটা নিধু তোমায় দিয়েছিল। এতদিন হয়ে গেছে তো, মেয়েটার আর মুখ দেখে চেনা যাবে না। হারখানা দিয়েই শনাক্ত করতে হবে। হারটা তো মেয়েটাকে দিয়ে দিয়েছি।
ওই দেখো দেখিনি কি কাণ্ড। তুমি যে কি বলো না, কিছুই বুঝতে পারি না। আচ্ছা যাবে তো চলো, দেরি হয়ে যাচ্ছে। পুলিশের গাড়ি করেই সেই কবরে যাওয়া হলো। নিধু চোরের দেখিয়ে দেওয়া জায়গাটা খোঁড়া হলো। একটু খুঁড়তেই একটা পচা গলা কঙ্কাল বের হওয়া ছোট্ট মেয়েটার অবশেষটুকু পাওয়া গেল। লাশটার গলায় ঝুলছে একটা সোনার চেন, তার লকেটে বড় বড় করে লেখা ইন্দু। এই নিন বড়বাবু, মা লক্ষ্মীর গয়না আবার নতুন করে গড়েছি। ওই দেখো দেখিনি কি কাণ্ড। কই দেখি, এ কি কাণ্ড! তোমার ঘর থেকে ওই মেয়েটার ভূত কি এখনো নামলো না বিধু? এই যে আবার ইন্দুর নাম খোদাই করে এনেছো। আগে হ্যাঁ মা ঠাকুরন, হ্যাঁ বড়বাবু, এবার আর ভূত নয়, আমি নিজেই করেছি। এরপর থেকে বিধুর সব গয়নায় ইন্দু লেখা থাকবে, সব গয়নাই ইন্দুমতির গয়না। শেষ হলো দেবশ্রী ভট্টাচার্যর লেখা একটা গ্রাম বাংলার ভূতের গল্প, এক ঝড়ের রাতে। গল্পটা কেমন লাগলো কমেন্ট ডাউন বিলো। আর থ্যাংক ইউ সো মাচ টু দ্য মেম্বার্স অফ 221B হ্যারিসন রোড ফর সাপোর্টিং দিস ভিডিও। সোনিয়া 1988, সৈকত ভুইয়া, শেখ শামসুদ্দিন, সারা এডেন, এমডি ওয়াসিম খান, বিদিশা মুখার্জি, জয়নাল মল্লিক, ট্রাভেল উইথ এমটিভি রাইডার, কুনাল রয়, সমৃদ্ধা দাস, সুব্রত জানা, দ্য বং বয়, সঞ্চিতা সরকার, AR এন্টারটেন রাজবংশী, দীপায়ন ঘোষ, রিয়া সাহা, সোমনাথ মণ্ডল, সন্দীপন কোলে, সৌভিক দাস, শুভম মণ্ডল, ঋষভ মণ্ডল, মঞ্জুর লস্কর, বাপ্পা মাঝি, ওয়ান্ডারার কমিউনিটি, রোহিত প্রধান, জয়ন্ত ঘোষ, IND বুদ্ধদেব, অঙ্কন, কুশ মণ্ডল, রশনি 14, ASR মানে অভিন্ন সিংহ রয়, লেটস বিগন অর্থাৎ সৌম্যজিৎ নস্কর, শুভঙ্কর বার, দীপায়ন মাহাতো, শুভজিৎ বসাক, কৌস্তভ পান, কুমার গৌরব চক্রবর্তী অফিসিয়াল, বিদ্যুৎ গোস্বামী, স্পেস EXE, P.S, অগ্নিব বক্সি, প্রদীপ রয়, হরিদাস কীর্তনিয়া, অভিজিৎ ভাকাত, 4-Bit ফ্লিঞ্চ অ্যান্ড সায়ন পাল। আমাদের মেম্বারদের জন্য একটা অনুরোধ রইল, তোমরা সবাই প্লিজ পারলে নিজেদের কন্ট্যাক্ট ডিটেলস এবং অ্যাড্রেস আমাদের মেল ID 221bpublic@gmail.com এ পাঠিয়ে দিও। দ্যাট ইজ 221bpublic@gmail.com। কারণ পরবর্তীকালে যারা মেম্বারশিপটা কন্টিনিউ করবে তাদেরকে মার্চেন্ডাইজ দেওয়ার জন্য এটা কাজে লাগবে। আর তাছাড়া তোমাদের বার্থডেটাও জানাতে পারো, যাতে আমরা তোমাদেরকে তোমাদের বার্থডেতে একটা শাউট আউট দিতে পারি, একটা উইশ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখা হচ্ছে পরের গল্পে। শুনতে থাকুন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়।